এদেরকে টোটাল অনুদানটা দিয়ে তাদেরকে আবার রিভাইভ করতে হবে, তাদের ঘুরে দাঁড়ানোর জন্য। এছাড়া কোনোদিনই সম্ভব হবে না। প্রথম ক্ষতি হয়েছে শাকসবজি যা ছিল, সেকেন্ড ক্ষতি হয়েছে আউশটা একদম হারভেস্টিং স্টেজে ছিল, আউশটা জিরো হয়ে গেছে, তারা পাবে না। আর আমনের কেউ কেউ রোপণ করেছে বা কেউ কেউ করার জন্য তৈরি ছিল, এই স্টেজে কিন্তু ফ্লাডটা হলো। এই এলাকার মানুষ লেট আমন করে, কারণ ফ্লাড হয় বলেই। এখন দুইটা সমস্যা হয়েছে, একটা হলো যে আপনার বীজতলাও তো ধ্বংস হয়ে গেছে। সুতরাং এখন যেটা করতে হবে, কৃষি মন্ত্রণালয় বা তার অধীন দপ্তরগুলো যা করতেছে, দেশের অন্যান্য অঞ্চল থেকে বীজ চারা এনে এখানে সাপ্লাই করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আমনের না হলে কিন্তু আমাদের নেক্সট একটা আশঙ্কা থেকে যাবে আমাদের ফসল। কিন্তু আমি মনে করি যে ক্রপের চেয়ে বেশি ক্ষতি হয়েছে। আপনি যদি দেখেন, আমাদের যে জায়গায় আমি বেশি জোর দেবো সেটা হলো আমাদের পোলট্রি এবং লাইভ স্টক। আমি পোলট্রিটাকে বেশি এই কারণে জোর দেবো, পোলট্রিটা কিন্তু একদম গ্রামীণ মহিলারা 60 to 70% মহিলারা করে, যাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস নেই, ব্যাংক যেতে পারে না, তারা নিজেদের হয় তারা কন্ট্রাক্ট ফার্মিং করে অথবা নিজের পুঁজিতে কিছু মুরগি পালে। তাদের একটা ক্ষতি হলো যে তাদের একদম টোটাল সিস্টেমটাই লস হয়ে গেছে। এখন বন্যার ক্ষতি আর ব্যবসার ক্ষতি একটু পার্থক্য আছে। ব্যবসার ক্ষতি হয়তো আপনি একটা ক্রপ মিস করেছেন, আপনি আবার রিভাইভ করতে পারবেন, কিন্তু বন্যার ক্ষতিতে আপনার ঘর বাড়ি খাবার দাবার জিরো, আপনি কিন্তু এখন সংসারটা জিরো থেকে শুরু করতে হবে। সুতরাং আপনি তো এমনিতেই টাকা পয়সা নেই, তারপরে যে আপনি ব্যবসা শুরু করবেন সেই অবস্থা নেই। সুতরাং ইটস রিয়েলি ভেরি সিরিয়াস এবং সিভিয়ার কন্ডিশন এই সমস্ত উদ্যোক্তাদের জন্য। তো আমি মনে করি যে আপনি হয়তো আমাকে নেক্সট প্রশ্ন কী করা যায়। একটা তো আমরা বললাম যে ক্রপ এগ্রিকালচারের ক্ষেত্রে আগামীতে সবজি আসবে, সবজির বীজ দেওয়া বা আমনের চারা সংগ্রহ করে দেওয়া। আমরা আগেও বন্যায় সংগ্রহ করে দিয়েছি, সেটা হয়তো কাভার করা যাবে, অনেকাংশে করা যাবে, কারণ পানি আর 4-5 দিন পরে নেমে গেলেই সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত রোপণ করার সময় আছে, ওইটা একটা সুযোগ আছে। কিন্তু পোলট্রি সেক্টরে বা লাইভ স্টকে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানে আমার ব্যক্তিগত অভিমত হলো যে এদেরকে টোটাল অনুদানটা দিয়ে তাদেরকে আবার রিভাইভ করতে হবে, তাদের ঘুরে দাঁড়ানোর জন্য। এছাড়া কোনোদিনই সম্ভব হবে না। শুধু পয়সা দিলেই হবে না, আপনার পয়সা দিয়ে তাদেরকে ঘরগুলো, মুরগির খামারগুলো তৈরি করে দেওয়া, বাচ্চা সাপ্লাই করা, তাদের ফিড দেওয়া। তার পাশাপাশি 45 বা 50 দিন পরে আপনার হারভেস্ট আসবে, এই 50 দিনে তাদের খাবার দিয়েও চালিয়ে রাখতে হবে ফ্যামিলিগুলোকে, না হলে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারবে না। এবং এই কাজটা করতে হবে, প্রধান অ্যাডভাইজারি যে ফান্ড করছেন রিলিফ ফান্ড, সেই রিলিফ ফান্ড থেকে একদম বিনা সুদে দিতে হবে। যেখানে বিনা সুদে দিবে, সম্ভব হলে তাদেরকে আপনার সাবসিডি দিতে হবে, পয়সা নেওয়া যাবে না, লোন বাদ দিয়ে দিতে হবে, কারণ তারা তো লোন শোধ করার কোনো সামর্থ্য নেই। আরেকটা হলো যে এক্সিস্টিং যাদের এখন ব্যাংক ঋণ আছে, তাদের শুধু সুদ মৌকুফ না, আমি মনে করি আসল লোক মৌকুফ করতে হবে। আপনি ইন্ডাস্ট্রিতে লক্ষ হাজার কোটি টাকা সুদ মৌকুফ করতে পারেন, এখানে 1-2 হাজার কোটি টাকা মৌকুফ করলে দেশের এমন কোনো ক্ষতি হবে না। শুধু গরিব কৃষকের সময় আমরা মৌকুফের জন্য নানা আইন দেখাই, কিন্তু আমরা যখন ইন্ডাস্ট্রিতে যাই, কিছুদিন আগে একটা কোম্পানি 6,000 কোটি টাকা সুদ মৌকুফ করেছেন। তো এখানে তো 1,000 কোটি টাকাও ঋণ নাই যে এই ছোট ছোট খামারিদের কৃষকের। সুতরাং মৌকুফ করতে কোনো অসুবিধা আসবে আমি মনে করি না। আমার ব্যক্তিগত সাজেশন হলো তাদের ঋণ মৌকুফ, সুদ মৌকুফ এবং অনুদান দিয়ে এই উদ্যোক্তাদেরকে আবার দাঁড় করাতে হবে, না হলে আমরা একটা ডেঞ্জার পড়ে থাকবো।